কোথায় হবে শেখ হাসিনার বিচার, কিভাবে সাহায্য করবে জাতিসংঘ? এবং সর্বশেষ জানাবো মুজিবের বাড়ি ও শেখ হাসিনার দায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কোথায় হবে শেখ হাসিনার বিচার, কিভাবে সাহায্য করবে জাতিসংঘ? তথ্য প্রমাণ ও সূক্ষ্ম বিশ্লেষণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের নানা অজানা তথ্য উঠে এসেছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টে। প্রতিবেদনে অপরাধের নির্দেশদাতা হিসেবে সরাসরি অভিযুক্ত করা হয়েছে শেখ হাসিনাকে। তুলে ধরা হয়েছে মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ কিভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে তার চিত্র। রিপোর্টের ভিত্তিতে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে কি বলছেন আইন ও রাজনীতি বিশ্লেষকরা। এরপর আর কিভাবে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ? শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে যখন বিচারের দাবি উঠছে, তখন জাতিসংঘের মানবাধিকার কমিশনের তদন্ত কমিশন অকাট্য দলিল হিসেবে তাদের বিচারের মুখোমুখি করতে অনেকটাই সহায়ক হয়ে উঠবে বলে মনে করছেন আইন ও রাজনীতি বিশ্লেষকগণ। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, মানবতাবিরোধী অপরাধের দোষরদের বিচারের আবশ্যকতা, ন্যায্যতা এবং বিশ্বাসযোগ্যতা আরও অনেক বেশি স্পষ্ট করে ফুটিয়ে তুলেছে এই প্রতিবেদন। বিচার কাজের সহায়ক ম্যাটেরিয়াল হিসেবে প্রতিবেদনটির সাক্ষ্যমূল্য রয়েছে বলেও মনে করছেন তিনি। বাংলাদেশের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, তারা যেসব তথ্য প্রমাণ পাচ্ছেন তার সঙ্গে জাতিসংঘের এই প্রতিবেদনের সাদৃশ্য রয়েছে এবং এটিকে অকাট্য দলিল হিসেবে আন্তর্জাতিক অপরাধ ব্যবহার করা যাবে। তবে শেখ হাসিনা ও অন্যান্য জড়িতদের বিচারে বাংলাদেশে বিচার কাজের চেয়ে সরকারের আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে মামলা করার প্রয়োজন বলে মনে করেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ ও যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ এসেক্স এর আইন শিক্ষক আব্বাস ফয়েজ। কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেন, এমন গুরুতর বিষয় মোকাবেলা করার আগে বাংলাদেশের বিচার ব্যবস্থায় বড় ধরনের সংস্কার প্রয়োজন। মামলাটি আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি পরামর্শ তার। জাতিসংঘের এই প্রতিবেদনের মধ্য দিয়ে বিচারের একটি নির্ভরযোগ্য ভিত্তি সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপারসন অ্যাডভোকেট এলিনা খান। তবে প্রসিকিউটর তাজুল ইসলাম মনে করেন, মানবতা বিরোধী অপরাধের বিচার করতে রাষ্ট্র আগ্রহী ও সক্ষম না হলে তখন আইসিসিতে যাওয়ার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। জাতিসংঘের এই প্রতিবেদন একটি সাহসী ও নিরপেক্ষ কাজ হিসেবে প্রশংসিত হয়েছে সচেতন মহলে। অন্তর্বর্তীকালীন সরকারও এই প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে। তবে এরপর ভবিষ্যতে পদক্ষেপ হিসেবে কি করবে জাতিসংঘ? সংস্থাটির মানবাধিকার কমিশনের এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান ররি মুনগুন সামনের দিনগুলোতে বাংলাদেশে জাতিসংঘের আরও বেশি উপস্থিতির মধ্য দিয়ে তাদের স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা রাখার ব্যাপারে আশাবাদী। পরবর্তী ফলো-আপ পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকার নাগরিক সমাজ এবং বিচার বিভাগের সাথে কাজ করার এবং সংস্কার কাজ এগিয়ে নিতে সহযোগিতা করার কথা বলেছেন তিনি। বিচার কাজের জন্য জাতিসংঘের এই রিপোর্টটি প্রাথমিক ভিত্তি হিসেবে কাজ করলেও আদালতে ব্যবহারের জন্য আরও গভীর এবং সুনির্দিষ্ট অপরাধমূলক তদন্তের প্রয়োজন হবে। বিচার কাজের জন্য কোনো ঘটনার ভিত্তিতে জাতিসংঘের কাছ থেকে আরও বিস্তারিত তথ্যের প্রয়োজন হলে জাতিসংঘের নিয়ম অনুযায়ী আবেদন করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুমতি সাপেক্ষে এবং সুরক্ষা নিশ্চিত করে তথ্য দেওয়ার সম্ভব বলেও জানান তিনি। ররি মুনগেন আশ্বাস দিয়ে বলেছেন, সামনের দিনগুলোতে দীর্ঘমেয়াদী ভিত্তিতে কাজ করবে এমন একটি স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশন গঠনে সহায়তা করতেও আগ্রহী জাতিসংঘ। মুজিবের বাড়ি ও শেখ হাসিনার দায়। গত সপ্তাহটি শুরু হয় জুলাই অভ্যুত্থানে আহতদের একাংশে রাজধানীর আগারগাঁও ও মিরপুর রোডে অবরোধ করার মধ্য দিয়ে। দিনভর লাখো মানুষকে কষ্ট দিয়ে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা পর্যন্ত পৌঁছে যায়। রাত গভীরে সেখানে পুলিশের ব্যারিকেড ভেঙে সংঘাতে জড়ায়। জুলাই বিপ্লবের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ রাত 4টার দিকে তাদের সামলিয়ে হাসপাতালে ফেরত পাঠাতে সক্ষম হন। শাহবাগ মোড় অবরোধ করে এবং সংবাদ সম্মেলন করে শহীদ পরিবারের সদস্যদের আহাজারি এবং রাস্তা বন্ধ করে আহত ব্যক্তিদের বিক্ষোভ, শহীদ পরিবারের সদস্য এবং আহতদের প্রতি যে দায়িত্ব ছিল সরকার তা যথাযথভাবে পালন করছে কিনা সেই প্রশ্ন উত্থাপনের সুযোগ করে দিয়েছে।
জুলাই অভ্যুত্থানে শহীদদের জাতীয় স্বীকৃতি, প্রতিটি শহীদ পরিবারের পুনর্বাসন এবং হত্যায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচার কাজ শেষ করার দাবি জানানো হয়েছে। যদিও এর পেছনে পতিতদের ষড়যন্ত্র ও ইন্ধনের অভিযোগও রয়েছে। কুমিল্লায় যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু নিয়েও খানিকটা ক্ষোভ বিক্ষোভ হয়। রাজধানীর উত্তর সিটিতে খাল খনন উদ্বোধনে সরকারের ৩ উপদেষ্টার লাল কার্পেট মারিয়ে এক্সকাভেটরে ওঠা নিয়ে সামাজিক মাধ্যম সরব হয়। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সেখানকার শিক্ষার্থীদের একাংশে টানা আন্দোলনে সড়কের পাশাপাশি রেলপথ অবরোধ গত সপ্তাহে জনভোগান্তির কারণ হয়। পরে 7 দিনের জন্য আন্দোলন প্রত্যাহারের মধ্য দিয়ে স্বস্তি আসে। আমার দেশ এর অনুসন্ধানে তিতুমির আন্দোলনেও স্থানীয় আওয়ামী লীগারদের পরিকল্পিত চক্রান্ত ও ইন্ধনের প্রমাণ মেলে। রাজনৈতিক ইস্যুর মধ্যে ছিল পতিত আওয়ামী লীগের ফেব্রুয়ারি মাস জুড়ে কথিত আন্দোলনের কর্মসূচি ঘোষণা, লিফলেট বিতরণ, হরতাল ও অবরোধের মতো কর্মসূচি দেওয়া হয় আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে। এ নিয়ে সামাজিক মাধ্যম ও টকশো সরগরম হয়ে ওঠে। লিফলেট বিতরণ করতে গিয়ে কয়েকটি স্থানে আওয়ামী লীগ কর্মীদের গণধোলাই খাওয়ার ভিডিও ভাইরাল হয়। এক বিসিএস কর্মকর্তা লিফলেট বিতরণের জেরে গ্রেপ্তার হয়ে জেলে স্থান পেয়েছেন। এসব ইস্যু ছাপিয়ে সপ্তাহ শেষে আসে ধানমন্ডি 32 নম্বর সড়কে শেখ মুজিবের বাড়ি ইস্যু। এই ইস্যুরও হোতা সেই পতিত স্বৈরশাসক শেখ হাসিনা। পালিয়ে দিল্লিতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা কিছুদিন বিরতির পর হঠাৎ বক্তৃতার খায়েশ প্রকাশ করেন। খবর আসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ভার্চুয়াল সভায় বক্তব্য দেবেন তিনি। এতে ক্ষোভে ফেটে পড়েন 24 জুলাই গণঅভ্যুত্থানের ছাত্রনেতারা। মধ্য ফেব্রুয়ারিতে হরতাল অবরোধের কর্মসূচি ও হাসিনার বক্তব্যকে ফ্যাসিবাদী শক্তির প্রত্যাবর্তনের হুমকি হিসেবে দেখেন তারা। প্রতিবাদে লং মার্চ টু ধানমন্ডি 32 কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা শেখ মুজিবের সেই বাড়িকে ফ্যাসিবাদের আতুর ঘর হিসেবে বর্ণনা করে তা গুড়িয়ে দেওয়ার ঘোষণা দেন। বুধবার দুপুরের দিকে 32 নম্বরের উদ্দেশ্যে লং মার্চের ঘোষণা আসে। রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে হাসনাত আব্দুল্লাহ বলেন, 5 আগস্টের পর শেখ হাসিনা ও ছাত্রলীগ চ্যাপ্টার ক্লোজড। তারা যদি প্রাসঙ্গিক থাকতোই তাহলে 5 আগস্ট পালিয়ে যেতে হতো না। হাসনাত আব্দুল্লাহর ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে বলা হয়, আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক অনলাইন অ্যাক্টিভিস্ট ঘোষণা দেন, ঠিক যে সময়ে শেখ হাসিনা বক্তব্য দেওয়া শুরু করবেন তখনই ধানমন্ডি 32 নম্বরে ভাঙচুর চালানো হবে। হাসনাত আব্দুল্লাহর পোস্টের কমেন্টে এক আইডি থেকে মন্তব্য করা হয়েছে, আজ রাত 9টায় 32-এর 12টা বাজবে, 36-এর জনতা। তার পরের ঘটনা প্রবাহ সবার জানা। ধানমন্ডির 32 নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়িটির অর্ধেকের বেশি অংশ এরই মধ্যে ভেঙে গুড়িয়ে দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। কয়েক দফায় আগুনও জ্বলে এই বাড়িতে। বুধবার রাত 8টা থেকে বৃহস্পতিবার বেলা 11টা পর্যন্ত এক্সকাভেটর, ক্রেন ও বুলডোজার দিয়ে বাড়িটির অর্ধেকের বেশি অংশ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। বাড়িটি এরই মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়। এখন অবশ্য ভাঙার কাজ বন্ধ রয়েছে। তবে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর হিসেবে সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত বাড়িটি নিয়ে এখনও কৌতূহল রয়েছে এবং আলোচনা চলছে। মুজিবের বাড়ির নতুন ভবনের নিচে 4 থেকে 5 তলা কি কাজে ব্যবহার করা হতো সেই প্রশ্ন উঠেছে। আলোচিত টর্চার সেল, আয়নাঘর এর আদলে ছোট ছোট কক্ষ রয়েছে আন্ডারগ্রাউন্ডের কয়েকটি ফ্লোরে। পানিও জমাট রয়েছে। ভাঙা হেলমেট, অসংখ্য জুতা, ছেঁড়া প্যান্ট সহ নানা জিনিস গভীর সন্দেহের সৃষ্টি করেছে। অনেকে বলছেন বিভিন্ন বাহিনীর নির্যাতন ও বন্দিশালার মতো মুজিবের বাড়িতেও বন্দিখানা ছিল, সেটি দলীয় ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে ছিল, সেই প্রশ্ন তুলেছেন অনেকে। ধানমন্ডির 5 নম্বর সড়কে অবস্থিত শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও বুধবার রাতে আগুন দেয় ছাত্র জনতা। আগুন জ্বলে বৃহস্পতিবারও। ছাত্র জনতার ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে ঢাকার বাইরেও। বৃহস্পতিবার রাত পর্যন্ত অন্তত 35 জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ও স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তথ্য পাওয়া গেছে। ভোলায় তোফাল আহমেদের বাড়ি, নোয়াখালীতে ওবায়দুল কাদেরের বাড়ি, বরিশালে সাদিক আব্দুল্লাহ ও আমুর বাড়ি, কুষ্টিয়ায় হানিফের বাড়ি এবং কুমিল্লায় বাহাউদ্দিনের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। গণ অভ্যুত্থানের অর্ধবার্ষিকী বা 6 মাস উদযাপন এভাবে হওয়ার কথা ছিল কি? না। শেখ হাসিনার ব্যাপারে অনেক আগে থেকে একটি কথা চালু আছে, তা হলো হাসিনাকে মুখ খুলতে দিলে তার আর শত্রুর প্রয়োজন পড়ে না। মুক্তিযোদ্ধার সন্তানরা মেধাবী নয়, শুধু কি রাজাকারের বাচ্চারা মেধাবী? মুখে ভেঙচি কেটে এই বেফাঁস বক্তব্যই তার পতন ও
পলায়নের চূড়ান্ত পটভূমি রচনা করে। এরপর ভারতে বসে একবার চট করে ঢুকে পড়ার মতো ঘোষণা দিয়ে নেতাকর্মীদের বিপদে ফেলেন শেখ হাসিনা। এবারে তার বক্তব্য ছিল পুরনো ধাঁচের, কোনো পরিবর্তন নেই। সত্যি কথা বলতে কি, বুধবার বিকালের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন মার্চ টু ধানমন্ডি 32 কর্মসূচি ঘোষণা দেখলাম, তখন মনে প্রশ্ন জাগলো, কাজটা কি ঠিক হবে? নানার শঙ্কাও উকিঝুঁকি দিতে থাকলো। কিন্তু রাত 9টার পর দিল্লি নিবাসী শেখ হাসিনার বক্তব্য শোনার পর অজান্তেই তার পরিবর্তন হতে থাকলো। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।